আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনলাইন ভিডিওতে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব মাইক্রোবায়োলজি নিউমোনিয়া নিয়ে। তো নিউমোনিয়া এর আগেও আমরা নিউমোনিয়ার ক্লাসটা আমরা করেছিলাম। ক্লাসটা আমরা গুগল মিটে করেছিলাম। আজকে আবার এই নিউমোনিয়ার ক্লাসটা আমরা ফেসবুক লাইভে করছি। কারণ নিউমোনিয়ার ক্লাসে 4-5 জন উপস্থিত ছিলে, বাকিরা যদি বলে যে স্যার নিউমোনিয়ার ক্লাস আমরা পাইনি, সেক্ষেত্রে ফেসবুকে আমাদের আজকের অনলাইন ক্লাসের পাশাপাশি এটা রেকর্ডিং থেকে যাবে। তোমরা এখান থেকে পরবর্তীতে যারা নিউমোনিয়া ক্লাস পাবে না তারা আমার এই ক্লাসটি দেখে নেবে। তো শুরু করি আমরা আজকের নিউমোনিয়া ক্লাস। তো আমরা মাইক্রোবায়োলজি পড়ছি। নিউমোনিয়া হচ্ছে এক ধরনের রোগ এবং এটা একটা ব্যাকটেরিয়ার কারণে আমাদের এই রোগ নিউমোনিয়া হয়। তো আসো আমরা বিস্তারিত আলোচনায় যাই। তো তোমরা যেহেতু সবাই জানো যে আমি তোমাদের ক্লাসটা সাজিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই নিউমোনিয়া। এটা কিন্তু তোমাদের নিউরনের বই থেকে এগুলো এখানে আমি প্রেজেন্টেশন বা যেটাকে পাওয়ার পয়েন্ট স্লাইড আমি তৈরি করেছি। তো এগুলো আমার নিজের তৈরি করা, নিজের হাতের তৈরি করা, এই জন্য সময় অনেক বেশি যায়। তো আসো আমরা আজকের আলোচনায় চলে যাই। ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই নিউমোনিয়া। আমরা নিউমোনিয়ার সংজ্ঞা দেখব এবং এটার শ্রেণী বিভাগটা দেখব। দেখো এখানে বলছে যে নিউমোনিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি ইনফেকশন ইন দ্য লাংস প্যারেনসাইমা। প্যারেনসাইমা হচ্ছে লাংস প্যারেনসাইমাতে যে ইনফেকশনটা হয়, এটাই হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ বা নিউমোনিয়া। আমাদের লাংস, আমাদের ফুসফুস। নিউমোনিয়া ইজ অ্যান ইনফেকশন দ্যাট ইনফ্লেমস দ্য এয়ার সেক্স ইন ওয়ান অর বোথ লাংস। আমাদের লাংসের মধ্যে যে এয়ার সেক্সগুলো আছে, এগুলো কি হয়, ইনফ্লেমস হয়ে যায়। দ্য এয়ার সেক্স মে ফিল উইথ ফ্লুডে অর পাস। হ্যাঁ, একটা প্রুলেন্ট ম্যাটেরিয়াল থাকে পাস, যেটা মিউকাসের মধ্যে থাকে। ওটা আমাদের এয়ার সেক্সগুলো, যেখান থেকে আমাদের অক্সিজেন আমরা গ্রহণ করি, এয়ার সেক্সগুলো, সেগুলো কি হয়, ফ্লুইড এবং পাস দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, কজিং কাফ। এবং এই কারণে কি হয়, আমাদের কফ হয়, কাশি হয়, উইথ ফ্লেগাম মানে হচ্ছে কফ অর পাস, ফিভার, চিল অ্যান্ড ডিফিকাল্টি ব্রিদিং। জ্বর আসে, ঠান্ডা লাগে, এবং তোমার শ্বাসকষ্ট শুরু হয়, শ্বাস নিতে অসুবিধা হয়। তো এতক্ষণ আমি ভাবছিলাম কি নাই এরকম একটা কিছু মনে হচ্ছিল। তো আসলে আমি মাইক্রোফোনটা সাথে নিয়ে নিই, তাহলে আরো বেটার আউটপুট আমরা পাবো। তো আমরা দেখলাম নিউমোনিয়ার কারণে এই কারণগুলো হয়। নিউমোনিয়া হলে আমাদের ফুসফুসে এই অবস্থা হয়, এখানে মিউকাস হয়, এক ধরনের কাশি হয়, কফ হয়, জ্বর হয় এবং শ্বাসকষ্ট শুরু হয়। এবার আমরা দেখব রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া। আমার সাথে আমার বইটাও আছে, যেহেতু আমি বই থেকে এটা করেছি। তো এখানে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে, সাথে বই খোলা আছে, আমি এখান থেকে দেখে নিতে পারবো। রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অথবা কজেস অফ নিউমোনিয়া। আসলে আমরা দেখি ক্লাসিফিকেশন অফ কজেস অফ নিউমোনিয়া বলছে। দেখো নিউমোনিয়া হচ্ছে, এখানে কজটা, এখানে ABCD 4টা ক্লাসিফিকেশন এবং কজ দেওয়া হয়েছে, মোটামুটি 4টা দেওয়া হয়েছে এখানে, যেটা আমি দেখতে পাচ্ছি যে 4টা দেওয়া হয়েছে ABCD দিয়ে। আর তোমরা যেটা ইয়েতে দেখতে পাচ্ছ, সেখানে একটা, প্রথমটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিওগ্রাফিক প্রেজেন্টেশন। এখানে এ নাম্বার অ্যানাটমিক্যাল, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিওগ্রাফিক প্রেজেন্টেশনকে আবার ভাগ করা হয়েছে কয় ভাগে, 2 ভাগে। একটা হচ্ছে লোবার নিউমোনিয়া আর একটা হচ্ছে ব্রনকো নিউমোনিয়া। ঠিক আছে, তাহলে আমরা এই নাম্বার লোবার নিউমোনিয়াটা দেখি। কনসোলিডেশন অফ এ লার্জ পোর্শন অর ইন্টায়ার লোব অফ লাংসের যে লোবগুলো আছে, এখানে যখন নিউমোনিয়াটা হয় পুরো লোবের মধ্যে অথবা আংশিক, সেটাকে বলা হয় লোবার নিউমোনিয়া। আর ব্রঙ্কো নিউমোনিয়া আছে, আমরা ব্রঙ্কি আমরা এগুলো জানি, লাংসের মধ্যে থাকে। এটা হচ্ছে প্যাচি কনসোলিডেশন ইন লাংস
এ টাইপিক্যাল নিউমোনিয়া, এটা হচ্ছে এ টাইপিক্যাল। টাইপিক্যাল মানে হচ্ছে সাধারণত, এটা এ টাইপিক্যাল নিউমোনিয়া। এটা হচ্ছে খুব সবসময় এরকম নিউমোনিয়া হয় না, খুব সবার এই ধরনের নিউমোনিয়া হয় না। প্যাচি কনসলিডেশন ইন লাং। এবার আসো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বি নাম্বার। বি নাম্বার কি হচ্ছে? ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন করেছে নিউমোনিয়াকে। এ নাম্বার বলছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, বি নাম্বার হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, সি নাম্বার নিউমোনিয়া ইন ইমিউন কম্প্রোমাইজড হোস্ট, ডি নাম্বার হচ্ছে নিউমোনিয়া ইন ড্যামেজ লাংস। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে একটা এলাকার মধ্যে, একটা ধরো একটা গ্রামের মধ্যে বা এখানে অনেকে নিউমোনিয়া, একজন দুইজন তিনজন করে সবার নিউমোনিয়া ভাইরাসটা, এই ব্যাকটেরিয়াটা ছড়িয়ে যাচ্ছে যে কোনো কারণেই হোক। এখানে হচ্ছে কমিউনিটির মাধ্যমে, অর্থাৎ একটা কমিউনিটির মধ্যে যখন এই রোগটা ছড়ায় যায় একটা এলাকার মধ্যে, একটা সমাজের মধ্যে, তখন এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়াটা হচ্ছে তোমার হসপিটালে আসার 48 ঘন্টার পর রোগী ভালো ছিল, রোগী অন্য কোনো সমস্যা নিয়ে হসপিটালে এসেছিল, কিন্তু আসার পর তার নিউমোনিয়া হয়ে গেছে 48 ঘন্টার মধ্যে। এটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। নিউমোনিয়া ইন ইমিউন কম্প্রোমাইজড হোস্ট। ইমিউন কম্প্রোমাইজড হোস্ট মানে যাদের বয়স বেশি হয়ে যায়, 50, 60, 70, 80, তাদের কিন্তু শরীর দুর্বল হতে থাকে, বিভিন্ন অর্গানগুলো কি হতে থাকে, তোমার নষ্ট হতে থাকে, বা এগুলা ফাংশন ঠিক মতো করে না। তো সেক্ষেত্রে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে অঙ্গ, বিভিন্ন আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন দুর্বল হয়, তখন আমাদের ইমিউন সিস্টেমটাও কিন্তু দুর্বল হয়ে যায়। এই যে ইমিউন কম্প্রোমাইজড, অর্থাৎ অন্য কোনো রোগ যদি কারো কোনো ব্যক্তির দেহে যদি অন্য কোনো রোগ থাকে, তাহলে তার ওই রোগের সাথে লড়াই করতে গিয়ে তার ইমিউন সিস্টেমটা এমনিতেই দুর্বল থাকে, তখন নিউমোনিয়া খুব সহজে ওখানে বাসা বাঁধতে পারে, দেহে ঢুকতে পারে। নিউমোনিয়া ইন ড্যামেজ লাংস, আর যাদের লাংস আগে থেকেই মনে করো যে কোনো সমস্যা ছিল, তাদেরও কিন্তু খুব সহজে নিউমোনিয়া হয়ে যেতে পারে। সি নাম্বার বলছে দেখো এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে 1, 2, 3, 4, 4টা। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে 4টা। তোমরা দেখতে পাচ্ছ শুধু একটা ইনফেক্টিভটা দেখতে পাচ্ছ। ইনফেক্টিভ, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, মাইকোপ্লাজমাল, হ্যাঁ, ক্যালামাইডিয়াল অ্যান্ড রিটক্যাটিসান। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে তোমার সরি, এখানে মাইক্রো অর্গানিজমের নাম আছে, যেমন ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, মাইকোপ্লাজমাল, হ্যাঁ, ক্যালামাইডিয়াল, তারপরে হচ্ছে তোমার রিড ক্যারিজিয়াল। এটা হচ্ছে তোমার ইনফেক্টিভের মধ্যে আছে। ইনফেক্টিভকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তোমার এ, বি, সি, ডি, ই, এফ, জি, 7 ভাগে। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন প্রথম ভাগটা হচ্ছে ইনএফেক্টিভ, তারপর হচ্ছে অ্যালার্জিক, তারপর হচ্ছে কেমিক্যাল এজেন্টস, তারপর হচ্ছে ফিজিক্যাল। তোমরা যদি বই যাদের কাছে আছে, এটা হচ্ছে 88 পৃষ্ঠা, 88 পৃষ্ঠায় তোমরা দেখো, এখানে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন দেয়া আছে। এখানে মোট 4টা আছে। 1 নম্বর হচ্ছে ইনএফেক্টিভ, 2 নম্বর হচ্ছে অ্যালার্জিক, 3 নম্বর হচ্ছে কেমিক্যাল এজেন্ট, 4 নম্বর হচ্ছে ফিজিক্যাল। এবার আসো ইনএফেক্টিভ যে 1 নম্বর আছে, এটাকে আবার 7 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়াল। যে ব্যাকটেরিয়াগুলা ইনএফেক্টিভ, যে ব্যাকটেরিয়াগুলা কি হয় তোমার নিউমোনিয়ার জন্য দায়ী হয়, যেমন নিউমোকক্সাই, স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস পায়োজেন্স, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনি, ক্লেবিসিলা নিউমোনিয়া, এম টিউবারকিউলোসিস। এগুলো হচ্ছে ইনফেক্টিভ এগুলো কি হয়, এগুলোর দ্বারা মানুষ আক্রান্ত হয়। এই ইনফেক্টিভ যেগুলা ব্যাকটেরিয়া হচ্ছে, এরা ইনফেকশন তৈরি করে। এই যে নামগুলো দেখলা ইনফেক্টিভ, এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের নাম্বার 1 ছিল ইনফেক্টিভ। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ব্যাকটেরিয়ার নাম বলা হচ্ছে, এবং এরা প্রত্যেকটা ব্যাকটেরিয়াই আমাদের দেহে নিউমোনিয়া তৈরির জন্য দায়ী এবং তৈরি করতে পারে। এরা হচ্ছে ইনফেক্টিভ, এই নামগুলো মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে ভাইরাল, বি নাম্বার হচ্ছে ভাইরাল, মানে ইটস আ ভাইরাস জাতীয়, যেটা হচ্ছে রেসপিরেটরি সিনসিয়াল ভাইরাস, হ্যাঁ, অথবা সাইটাল ভাইরাস, তারপরে ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড প্যারা ইনফ্লুয়েঞ্জা, সাইটোমেগালো ভাইরাস, মিজলস ভাইরাস। দেখো ইনফেক্টিভের মধ্যে পাইলাম এ নাম্বার ব্যাকটেরিয়া, 2 নাম্বার ভাইরাল।
3 নাম্বার হচ্ছে ফাঙ্গাল, মানে ফানজাই, যেটা যেটা এটা ওটা হচ্ছে ক্যান্ডিডা, হ্যাঁ, অ্যাক্টিনোমিওকোসিস অ্যান্ড হিস্টোপ্লাজমা, এটা হচ্ছে ফানজাই, হ্যাঁ, ফাঙ্গাল, যেগুলোকে আমরা ছত্রাক বলি, নামগুলো মুখস্থ করে ফেলো। 3 নম্বর হচ্ছে প্রোটোজোয়াল, প্রোটোজোয়া যেটা হচ্ছে ই হিস্টোলাইটিকা, হ্যাঁ, টক্সোপ্লাজমা গন্ডি, নিউমোসাইটিস ক্যারিনি, নিউমোসিস্টাইটিস ক্যারিনি, মুখস্থ করে ফেলতে হবে। তারপরে ই নাম্বার হচ্ছে মাইকোপ্লাজমা, বলেছিলাম না যে আমাদের ভাইরালের মধ্যে 7টা পার্ট আছে, এই ভাইরালের 7টা পার্ট আমরা দেখছি। প্রথমটা দেখো, ভাইরালের এই কয়টা পয়েন্ট গেল, পয়েন্ট যাওয়ার পরে এটা হচ্ছে ইনফেক্টিভের 7টা পার্ট আছে, ইনফেক্টিভের 7টা পার্ট আছে। ইনফেক্টিভের 7টা পার্টের মধ্যে 1 নম্বর ব্যাকটেরিয়াল গেল, 2 নম্বর ভাইরাল, 3 নম্বর ফাঙ্গাল, 4 নম্বর প্রোটোজোয়াল, ই নাম্বার হচ্ছে মাইকোপ্লাজমার হচ্ছে এম নিউমোনিয়া, আর হচ্ছে ক্যালামাইডিয়াল হচ্ছে সিটাসি, হ্যাঁ, আর জি নাম্বার হচ্ছে রিড ক্যাটিজেল হচ্ছে টাইফাস অ্যান্ড কিউ ফিভার। এই যে তোমার 2 নম্বর এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা ছিল মোট 4টার মধ্যে প্রথমটা আবার 7 ভাগে ভাগ করা হয়েছে, এই 7 ভাগটা আমরা দেখলাম। এরপর হচ্ছে দেখো এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের 2 নম্বর হচ্ছে অ্যালার্জিক, যেমন কোলাজেন ভাস্কুলার ডিজিজ। 3 নম্বর হচ্ছে কেমিক্যাল এজেন্ট, ফিউমস, গ্যাস, এটার মাধ্যমে হতে পারে। 4 নম্বর ফিজিক্যাল ইরাডিয়েশনের মাধ্যমে হতে পারে। ওকে, তাহলে আমাদের মোট এ বি সি নাম্বার, আমাদের এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা শেষ হয়ে গেল, এটা ছিল সি নাম্বারে। তা বি নাম্বার ছিল ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। এবার আসো আমাদের এই ক্লাসিফিকেশন বা কজের মধ্যে ডি নাম্বার হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ পেডিয়াট্রিক্স। এখন বাচ্চাদের যে ব্যাপারে বলা হচ্ছে যে এদের ক্লাসিফিকেশনটি নিউমোনিয়াকে শ্রেণীবিভাগ করা হয়েছে। দেখো 2 months or 5 years, 2 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের হবে ভেরি সিভিয়ার ডিজিজ, সিভিয়ার নিউমোনিয়া, নো নিউমোনিয়া, কাফ অ্যান্ড কোল্ড। খুব সিভিয়ার ডিজিজ হতে পারে, সিভিয়ার নিউমোনিয়া হতে পারে, নর্মাল নিউমোনিয়া হতে পারে, অথবা নিউমোনিয়া নাও হতে পারে, শুধু কাশি ঠান্ডা লেগে থাকতে পারে। আর লেস দেন 2 মাস, 2 months, 2 মাসের নিচে বয়সী বাচ্চাদের ওটাও সেম, ভেরি সিভিয়ার ডিজিজ হতে পারে, সিভিয়ার নিউমোনিয়া হতে পারে, অথবা কোনো নিউমোনিয়া নাও হতে পারে, শুধু কাশি ঠান্ডা থাকতে পারে। তাহলে আমাদের এটা চলে গেল ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে একটু দেখবা যে মাইক্রোবায়োলজির, বিশেষ করে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের মাইক্রোবায়োলজিতে কিন্তু তোমাদের ইনভেস্টিগেশনটা দিতে পারে, আবার নাও দিতে পারে, কিন্তু ক্লিনিক্যাল ফিচারটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট মিনস অ্যাজ এ নার্স হিসাবে তুমি কি করবা, তুমি রোগীকে ডিল করবা, তো রোগী ডিল করতে হলে তোমাকে জানতে হবে যে রোগী কোন রোগে আক্রান্ত, তাই না? এবং তারপরে ওটা জানার পর তোমার শুরু হয়ে যাবে ম্যানেজমেন্টটা, যে তুমি তাকে কিভাবে ম্যানেজ করবা, তুমি তাকে কিভাবে চিকিৎসা দিবা। চিকিৎসার প্রাথমিক যে ভাইটাল যে মুখ্য ভূমিকা পালন করে চিকিৎসক, কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে, তোমাকে রোগীর সাথে থাকতে হবে ওয়ার্ডে, তোমাকে ঠিক সেভাবে ডাক্তার যেভাবে বলবেন চিকিৎসা দেওয়ার জন্য সেভাবেই তোমাকে চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে তোমাকে ক্লিনিক্যাল ফিচার আর ম্যানেজমেন্ট এগুলো বেশি ইম্পর্টেন্ট। যদিও এখানে ইনভেস্টিগেশন বলা হচ্ছে, একটু পড়ে রেখো ইনভেস্টিগেশনটা, একটু দেখে রাখতে পারো ইনভেস্টিগেশনটা। আসো আমরা ক্লিনিক্যাল ফিচার অফ ডায়াগনোসিস অফ নিউমোনিয়া দেখছি। সিমটমটা দেখো, প্রথমে আমরা লক্ষণ দেখব। এ নাম্বার এখানে দেয়া আছে সিমটম এবং সাইন। ক্লিনিক্যাল ফিচার দুইটা হয়, একটা হচ্ছে সিমটম, একটা হচ্ছে সাইন। এখানে সিমটমকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে এ নাম্বার ফিভার, যেটা তোমরা দেখতে পাচ্ছ, সিমটমকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। তার মধ্যে এ নাম্বার সিমটমের এ নাম্বার ফিভারটা আমরা দেখছি। জ্বরটা কেমন হবে? সাডেন হট অনসেট, হঠাৎ করে জ্বর বেড়ে যাবে, জ্বর আসবে। হাই ফিভার, জ্বরটা খুব দ্রুত উপরের দিকে চলে যাবে, 101, 102, 103 ডিগ্রি। ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ রিগর অ্যান্ড ভমিটিং, তার সাথে বমি হবে, বমির সাথে তোমার জ্বর আসবে। বি নাম্বার চেস্ট পেইন, হ্যাঁ বলেছিলাম না যে এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, এ বি সি ডি ই। এ বি নাম্বার হচ্ছে চেস্ট পেইন, বুকে ব্যথা হবে। প্লুরেটিক চেস্ট পেইন, প্লুরা কথাটা হচ্ছে আমাদের লাংস, আমাদের ফুসফুসের পর্দা, এই যে আবরণ আছে উপরে, সেই আবরণকে বলা হয় প্লুরা। ওই প্লুরার মধ্যে তোমার বুকে ব্যথা হবে, চেস্ট পেইন হবে। তারপর হচ্ছে অকেশনালি রেফার টু দ্য শোল্ডার অর অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল,
তো আমাদের এই ব্যথাটা উপরের দিকে চলে যেতে পারে, অথবা অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনের দিকে, অ্যাবডোমিনাল ওয়াল, আমাদের পেটের সামনের দিকে এই ব্যথাটা হতে পারে। সি নাম্বার হচ্ছে কাশি, কফ হবে শর্ট পেইনফুল, অল্প অল্প কাশি হবে, ব্যথা হবে, বুকে কাশি দিলে অ্যাট ফার্স্ট ড্রাই, প্রথমে কিন্তু শুকনো কাশি হবে, এরপর এটা ভিজবে। লেটার বিকাম প্রোডাক্টিভ অ্যান্ড মে বিকাম রাস্ট কালার্ড অর ইভেন ফ্র্যাঙ্কলি ব্লাড স্টেইন, পরে এটা প্রোডাক্টিভ হবে, কাজটা কী হবে, মিউকাসে পরিপূর্ণ হবে, এটা বের হবে, মুখ থেকে কফ বের হবে, এবং একটা সময় হতে পারে এটা ডাস্ট কালার হতে পারে, এবং ইভেন ফ্র্যাঙ্কলি ব্লাড স্টেইন, এবং যদি খুব বেশি নিউমোনিয়া হয় তো অনেক সময় লাল রঙের কফ বের হবে, রক্ত বের হবে সে সাথে। এছে ডিসনিয়া হবে, হ্যাঁ শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট হবে। এখানে 2 নম্বর বলা হচ্ছে, ই নাম্বার হচ্ছে লস অফ অ্যাপিটাইট অ্যান্ড হেডেক, তোমার ক্ষুধা মন্দা দেখা দিবে এবং মাথা ব্যথা শুরু হবে। যে এই যে সিমটমগুলা, এই যে রোগীগুলো যে এই সিমটমগুলো নিয়ে আসবে, তাহলে ধরে নিতে হবে এর কি হয়েছে, নিউমোনিয়া হয়েছে। বি নাম্বার সাইন হবে যে টাকিকার্ডিয়া, টাকিকার্ডিয়া কথার মানে যে মানে ব্রাডিকার্ডিয়া হচ্ছে স্লো হার্ট রেট, মানে হার্ট রেটটা বেড়ে যাবে, টাকি হার্ট রেট বৃদ্ধি পাবে। তারপরে পাইরেক্সিয়া, জ্বর আসবে, হ্যাঁ ট্রিকিপনিয়া, শ্বাস ঘন ঘন শ্বাস প্রশ্বাসটাও বেড়ে যাবে, হ্যাঁ সাইনোসিস দেখা যাবে। তারপর হাইপোটেনশন হয়ে যাবে তোমার, হাইপোটেনশন হবে, তোমার ব্লাড প্রেশার কমে যাবে, দুর্বল লাগবে, হ্যাঁ। তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি ওখানে কি হবে দেখো, হেডেক হবে, মাথা ব্যথা হবে, লস অফ অ্যাপিটাইট, ক্ষুধামন্দ হবে, মুড সুইং করবে, মানে কিছু ভাল লাগবে না, হঠাৎ করে মন খারাপ হয়ে যাবে, কিছু ভাল লাগবে না, হ্যাঁ মুড সুইং করবে বারবার। ভাস্কুলার, লো ব্লাড প্রেশার, দেখো লো ব্লাড প্রেশার হয়ে যাবে, হার্টটা কি হবে, হার্ট রেটটা হাই হয়ে যাবে। গ্যাস্ট্রিক কি হবে, নসিয়া হবে, ভমিটিং হবে, খারাপ লাগবে এবং বমি হবে, জয়েন্ট পেইন হবে। এগুলো হচ্ছে তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ নিউমোনিয়া। এখানে আমি আরেকটা ছবি যোগ করেছি, দেখো ট্রাকিয়া, লাং হচ্ছে যে শ্বাসনালীটা দেখা যাচ্ছে, যে ট্রাকিয়াটা দেখো, এই যে এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, এই যে লাংস, এটা দেখো ব্রঙ্কার টিউবস, এই যে টিউবস ব্রঙ্কাইগুলা, হ্যাঁ। এই ছবিটাকে একটু তোমার জুম করে এখানে দেখানো হয়েছে, এই ছবিটা দেখো কত বড়, এটা হচ্ছে হেলদি ব্রঙ্কাল অ্যান্ড অ্যালভেওলি, এই যে এই ছবিটা, এই ছোট্ট ছবিটাকে বড় করে দেখা হয়েছে, হেলদি, এটা হচ্ছে অ্যালভেওলি, এটা হচ্ছে হেলদি। আর এক্সেস মিউকাস, এখানে মিউকাস জমি কি হয়েছে দেখো, এটা হয়েছে ইনফ্লেম ব্রনকাস, দেখো এটা ছিল কি সুন্দর, আর এখানে সংকুচিত হয়ে গেছে প্যাসেজটা, ব্রনকাসের কারণে প্যাসেজ সংকুচিত হয়ে গেছে। আর এখানে দেখো মিউকাস বলে, এখানে কি কিরকম অ্যালভেওলিটা কি সুন্দর ছিল, এখানে মিউকাস জমে কি হয়ে গেছে। এইটা হচ্ছে তোমার নিউমোনিক্যাল কন্ডিশন, নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়াল কন্ডিশন এটা। আর এটা হচ্ছে আমাদের অ্যাজ এ হোল লাংসের চিত্র, আর লাংসের একটা অংশ এটাকে বড় করে দেখানো হয়েছে। ওকে, এরপরে আমাদের আর রুটিন এক্সামিনেশনে যাওয়ার প্রয়োজন নাই, আমরা এখন দেখব রাইট ডাউন দ্য নার্সিং ম্যানেজমেন্ট অফ নিউমোনিয়া। হ্যাঁ, এটা তোমাদের আসো আমরা তাহলে নার্সিং ম্যানেজমেন্ট অফ নিউমোনিয়াটা দেখি। তোমাদের এখানে বইতে দেওয়া আছে তোমার 92 পৃষ্ঠায়, হ্যাঁ 92 পৃষ্ঠা আমাদের নার্সিং ম্যানেজমেন্ট আছে। আসো আমরা দেখি, এখানে বইতে আমরা দেখছি যে নার্সিং ম্যানেজমেন্ট অফ নিউমোনিয়া, এখানে ABCDE এভাবে তোমার 5টা দেওয়া আছে, হ্যাঁ ABCDE, এটা হচ্ছে আমাদের 92 পৃষ্ঠা নিউরনের, যেহেতু আমি নিউরনের বইটা ফলো করছি। তো নার্সিং ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট, নিউমোনিয়া যদি আসে তাহলে প্রাসঙ্গিক, অর্থাৎ সোজা কথা এটা হচ্ছে প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যদি আসে এরকম প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এর আমার দেখো, টু ইমপ্রুভ এয়ারওয়ে প্যাটেন্সি, এয়ারওয়েকে ইমপ্রুভ করবা, নার্সিং ম্যানেজমেন্ট, নিউমোনিয়ার রুগী পেয়ে গেছো, এখন তাকে তুমি ম্যানেজ করবা, তাহলে প্রথমে এ নাম্বারে হচ্ছে টু ইমপ্রুভ এয়ারওয়ে প্যাটেন্সি, সে যে শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারে এদিকে প্রথমে খেয়াল করতে হবে। এ নাম্বার দেখো কি বলছে, এ বড় হাতের এ নাম্বারের মধ্যে আবার ছোট হাতের এ নাম্বার কয়টা আছে, ABCDE 5টা, এই বড় হাতের এ নাম্বার পয়েন্টের মধ্যে 5টা পয়েন্ট দেওয়া আছে। আসো আর আমরা পড়ে দেখি কি বলছে। রিমুভাল অফ সেক্রেশনস যেটা হচ্ছে মিউকাসগুলো পড়ছে এগুলো সরাই দিতে হবে। সেক্রেশনস শুড বি রিমুভড বিকজ রিটেইনড সেক্রেশনস ইন্টারফেয়ার উইথ গ্যাস এক্সচেঞ্জ অ্যান্ড মে স্লো রিকভারি। তোমার সেক্রেশনগুলো যেটা হবে, মিউকাসগুলো হবে গলা, এগুলো পরিষ্কার করে ফেলতে হবে, বলতে হবে যে আপনি ছেড়ে কেসে ফেলে দেন,
হ্যাঁ, ওটা রাখা যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ তোমার যে গ্যাস এক্সচেঞ্জটা হয় লাংসে, এখানে বাধার সৃষ্টি করবে এই মিউকাসগুলা। বি নাম্বার, অ্যাডিকুয়েট হাইড্রেশন অফ 2 to 3 লিটার পার ডে। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করাতে হবে। থিন অ্যান্ড লুজেন্স পালমিনারি সেক্রেশন, যাতে যে সেক্রেশনগুলো হচ্ছে, কফগুলো হচ্ছে দলা দলা, এগুলো কি হবে, থিন হয়ে যাবে যদি প্রচুর পরিমাণে হাইড্রেশন করা হয়। শরীরে পানির পরিমাণ বাড়ে, তখন এগুলো আস্তে আস্তে থিন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। সি নাম্বার, হিউমিডিফিকেশন মে লুজেন সেক্রেশনস অ্যান্ড ইমপ্রুভ ভেন্টিলেশনস। হ্যাঁ, এই কারণে কি হবে, ভেন্টিলেশনটা বাড়বে এবং সেক্রেশনটা কি হবে, হিউমিডিফিকেশনের কারণে এটা হালকা হয়ে যাবে, আলগা হয়ে যাবে কফগুলা, সেক্রেশনগুলো, মিউকাসগুলা। তখন কি হবে, ইমপ্রুভ ভেন্টিলেশন, তার শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হবে রোগীর। ডি নাম্বার, কাফিং এক্সারসাইজ, যেটা হচ্ছে অ্যান এফেক্টিভ ডাইরেক্টেড কাফ ক্যান অলসো ইমপ্রুভ এয়ারওয়ে প্যাসেজ। জোরে কেশে সব বের করে ফেলেন। এই যে এফেক্টিভ অ্যান্ড ডাইরেক্টেড কাফ ক্যান অলসো ইমপ্রুভ এয়ারওয়ে প্যাটেন্সি। এখানে যে এয়ারওয়েটা আছে, আমাদের যে ব্রঙ্কাইগুলো আছে, হ্যাঁ, আমাদের অ্যালভিওলিগুলো কী হবে, তখন পরিষ্কার থাকবে। মানে কাশি মানে কি, একটা বাতাস নিচের থেকে, পেটের থেকে একটা বাতাস তুমি লাংসের মাধ্যমে কেশে তুমি বাতাসটা উপরের দিকে ফেলে দিচ্ছ, বাতাসের সাথে সাথে তোমার যে ব্রঙ্কাই থেকে, অ্যালভিওলি থেকে যে মিউকাসগুলো ছিল সেগুলো বের হয়ে আসবে, তখন কি হবে, এয়ারওয়েগুলো ক্লিয়ার হয়ে যাবে। আবার চেস্ট ফিজিওথেরাপি হচ্ছে, চেস্ট ফিজিওথেরাপি ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট লোজেন্স অ্যান্ড মোবিলাইজেস সেক্রেশন। চেস্ট ফিজিওথেরাপি যদি করতে হয়, এক ধরনের ব্যায়াম, তাহলে কী হবে, এটা কী করবে, মিউকাসগুলোকে লুজেন করবে এবং সেক্রেশনগুলো কী করবে, তাড়াতাড়ি বের হয়ে আসবে। এবার আসো বি নাম্বার, টু প্রমোট রেস্ট অ্যান্ড কনজার্ভ এনার্জি। টু প্রমোট রেস্ট অ্যান্ড কনজার্ভ এনার্জি, রোগীকে প্রচুর পরিমাণে রেস্টে রাখতে হবে। সে যাতে বেশি কথা না বলে, সে যাতে কোনো কিছুতে মনোযোগ না দেয়, তাহলে কি হবে, তার শরীরের যে আগের এনার্জিগুলো আবার ফিরে আসবে। দেখো এ নাম্বার কি বলছে, এনকারেজ অ্যাভয়েডেন্স অফ ওভার এক্সারশন অ্যান্ড পসিবল এক্সারবেশন অফ সিমটমস। মানে ওভার এক্সারশন, বেশি কাজ করা থেকে যদি রোগী হসপিটালে ভর্তি নাও থাকে, তাও তাকে বলতে হবে যে আপনি এখন কোনো ধরনের ওভার এক্সারশন বা বেশি পরিশ্রম করতে পারবেন, এবং এক্সারবেশন অফ সিমটম, যে পরিশ্রম করলে যে আবার হাঁপিয়ে উঠবে, আবার সমস্যা দেখা যাবে, এই ব্যাপারে তাকে জানাইতে হবে। বি নাম্বার, সেমি ফলার্স পজিশন, এটা এক ধরনের পজিশনস। The patient should assume a comfortable position to promote rest and breathing, and should change position frequently to enhance secretion clearance and pulmonary ventilation protection. আমার মনে আমি এটা অ্যাড করেছিলাম। বিষয়টা হচ্ছে এরকম যে সেমি ফাউলার্স পজিশনটা হচ্ছে, অনেক সময় দেখবে যে বেড যে রোগীদের যে বেড থাকে, মাথার দিকেটা কিন্তু আস্তে আস্তে উপরে ওঠে, ওটা একটা সিস্টেম করা থাকে যে এটা আস্তে আস্তে কী হবে, তোমার মাথার দিকে একটু উপরে, পিছনে থেকে একটু উপরে, যেমন ধরো রোগী শুয়ে আছে, তা রোগী নিজে নিজে উঠতে পারে না এমন রোগী থাকে, তখন কি হয়, তখন বেডটাকে পিছনের দিক থেকে, মানে অর্থাৎ মাথার দিক থেকে এটাকে আস্তে আস্তে উপরে উঁচু করতে হয়, যাতে রোগীটা বসা অবস্থায় চলে আসে। যেসব রোগী একেবারে হিলতে পারে না, তখন তাদেরকে কী করে, বেডটাকে ওইভাবে সেমি ফলার্স পজিশনে আনতে হয়। তো এখানে তাই বলা হচ্ছে, আবার রোগীকে খাওয়ানোর জন্য বা রোগীর শ্বাস প্রশ্বাসটা যাতে সে ঠিক মতো নিতে পারে, তো এই হচ্ছে সেমি ফলার্স পজিশনে রোগীকে আনতে হবে, তার শ্বাস প্রশ্বাসের এয়ার প্যাসেজটাকে, ভেন্টিলেশনটাকে ভালো করার জন্য, পরিষ্কার করার জন্য, ইজি করার জন্য। সি নাম্বার, টু প্রমোট ফ্লুইড ইনটেক। ফ্লুইড ইনটেকটা দেখো, ফ্লুইড ইনটেক হচ্ছে ইনক্রিজ ইন ফ্লুইড ইনটেক টু অ্যাটলিস্ট 2 লিটার পার ডে টু রিপ্লেস ইনসেন্সিবল ফ্লুইড লসেস। সে যে তার শরীর থেকে যে ফ্লুইডগুলো লস হয়ে গেছে নিউমোনিয়া হওয়ার কারণে, এটাকে ফিল আপ করার জন্য প্রতিদিন তাকে 2 লিটার ফ্লুইড দিতে হবে, মানে পানি বা এই ধরনের তরল খাবার, এটাকে বলা হচ্ছে ফ্লুইড। ডি নাম্বার, টু মেনটেন নিউট্রিশন, ফ্লুইডস উইথ ইলেকট্রোলাইটস, দিস মে হেল্প প্রোভাইড ফ্লুইড ক্যালোরিজ অ্যান্ড ইলেকট্রোলাইটস। অর্থাৎ তার শরীরের মধ্যে যে ইলেকট্রোলাইট, যে খাবারটা খাবে, যাতে সেটা হজম হয়ে এবং বাড়তি যে তোমার যে দূষিত বা বর্জ্য আছে, ওয়াস্ট প্রোডাক্ট আছে, সেটা যাতে প্রস্রাব এবং পায়খানার রাস্তা থেকে বের হয়ে যায়, এবং শরীর যাতে প্রচুর পরিমাণে পুষ্টি পায়, হ্যাঁ, তার যতটুকু প্রয়োজন শরীরের, সে ব্যবস্থা করতে হবে। টু মেনটেন নিউট্রিশন, টু মেনটেন নিউট্রিশন মধ্যে আবার দুইটা আছে, এ নাম্বার পড়লাম। বি নাম্বার দেখো, নিউট্রিশন ইনরিচড বেভারেজেস তাকে দিতে হবে, পুষ্টি সম্পন্ন যে তরল খাবার দিতে হবে।
Nutritionally enhanced drinks and shakes can also help restore proper nutrition. এই ধরনের ড্রিঙ্কস বা শেকস যেটাকে আমরা বলি, যেমন আমরা বলি না যে ম্যাঙ্গো শেকস বা মিল্ক শেকস যেটা পাওয়া যায়, ধরো যে জুস থাকে তোমার, আম এবং দুধের জুস মিক্স থাকে, ওটাকে শেকস বলা হয়। বা ওটা যে কোনো দুটা ফল বা দুধের সাথে যে কোনো একটা জিনিসকে মিশিয়ে যে তৈরি করা হয়, সেটা কফি শেকসও থাকে। কফি শেকসের মধ্যে তোমার অনেক থাকে, দুই তিনটা তোমার ফল বা দুই তিনটা ক্যালোরি, দুই তিনটা পুষ্টিকর খাবারের সংমিশ্রণকে শেকস বলা হয়। এগুলো কি করে? টু রেস্টোর প্রপার নিউট্রিশন, এগুলো আবার শরীরের মধ্যে পুষ্টি চাহিদাটা পূরণ করবে। নাম্বার, টু প্রমোট পেশেন্টস নলেজ, রোগীকে জ্ঞান দিতে হবে। দেখছো মাত্র 5টা আমরা শেষ করে ফেলছি। নাম্বারে চলে আসছি, এটা নার্সিং ম্যানেজমেন্টের। নাম্বারে দেখো কি বলছে। নাম্বার, ইনস্ট্রাক্ট পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি অ্যাবাউট দ্য কজ অফ নিউমোনিয়া, কি কারণে নিউমোনিয়া হয়েছে এটা রোগীকে এবং তার পরিবারকে জানাতে হবে। ম্যানেজমেন্ট অফ সিমটম, যদি দেখা যায় তাহলে তা কী করতে হবে তাকে। সাইন অ্যান্ড সিমটমস অ্যান্ড দ্য নিড ফর ফলো আপ, এবং রোগী যখন হসপিটাল থেকে যাবে তাকে একটা ফলো আপ দিয়ে দিতে হবে যে এখন আপনাকে কি করতে হবে। আপনি হসপিটালে আপনাকে চিকিৎসা দেওয়া হয়েছে 1 সপ্তাহ, এখন আপনি বাসায় যাবেন, তাকে ফলো আপটা লিখে দিতে হবে যে আপনি এটা খাবেন, এটা খাবেন না, এটা করবেন, এটা করবেন না, 2 সপ্তাহ পরে এসে দেখা করে যাবেন, বা এই ধরনের একটা ফলো আপে তাকে রাখতে হবে, যাতে সে হসপিটাল থেকে যাওয়ার পরেই মনে না করে যে আমি ভালো হয়ে গেছি এখন আমি আবার নর্মাল লাইফে চলে যাই। না, তাকে একটা ফলো আপের মধ্যে রাখতে হবে, এই ব্যবস্থাটা করে দিতে হবে, এই নলেজটা পেশেন্টকে দিতে হবে। নাম্বার দেখো, ইনস্ট্রাক্ট পেশেন্ট অ্যাবাউট দ্য ফ্যাক্টরস দ্যাট মে হ্যাভ কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ডিজিজ, তাকে ফ্যাক্টর সম্পর্কে ইনস্ট্রাক্ট করতে হবে যাতে সে এই রোগ থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারে। আচ্ছা, এবার আসো, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস দ্যাট প্রিডিসপোজ টু নিউমোনিয়া। প্রিডিসপোজ কথাটা মানে দায়ী, মানে কোন কোন ধরনের ফ্যাক্টরস বা কারণ যেটা নিউমোনিয়ার জন্য দায়ী, এটা তোমাদের জেনে রাখা ভালো। এটা তোমরা একটু জেনে রাখো। রাইট ডাউন দ্য ফ্যাক্টরস দ্যাট প্রিডিসপোজ কথাটা মানে দায়ী, মানে রেসপন্সিবল টু নিউমোনিয়া। দেখো, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, যদি আপার রেসপিরেটরি ট্র্যাক যে ট্রাকিয়াতে এখানে যদি কোনো ইনফেকশন থাকে, অ্যালকোহল যদি মদ পান করে রোগীটা, সিগারেট স্মোকিং যদি ওই ব্যক্তিটা সিগারেট পান করে, সিগারেট খায়, কর্টিকোস্টেরয়েড থেরাপি যদি নেয়, ওল্ড এজ যদি তার বয়স খুব বেশি থাকে, তাহলে দ্যাট মিনস তারা ইমিউনো কম্প্রোমাইজ, বৃদ্ধ লোকদের ইমিউন সিস্টেম আর যুবক লোকদের ইমিউন সিস্টেম এক থাকে না। 6 নম্বর, রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, খুব যে ব্যক্তির কিছুদিন আগে ইনফ্লুয়েঞ্জা হয়েছে, জ্বর হয়েছে, ভাইরাস জ্বর। 7, ইনডোর এয়ার পলিউশন, যদি সে বাইরের এয়ারে প্রচুর পরিমাণে থাকে, রাস্তাঘাটে এয়ার পলিউশনের শিকার হয়। তারপরে এইডস যদি থাকে, ইমিউন সিস্টেম তো নষ্ট হয়ে যায়, এইডসে টি সেলগুলো ধ্বংস হয়ে যায়। 9 নম্বর হচ্ছে প্রি এক্সিস্টিং লাং ডিজিজ, যদি তার পূর্বে লাংসে কোনো সমস্যা থাকে বা রোগ থাকে, তাহলে কি হয়, এই যে কারণগুলো 9টা কারণ, এগুলো নিউমোনিয়ার জন্য দায়ী, এগুলোই দায়ী। এই কারণে নিউমোনিয়া খুব দ্রুত ওই ব্যক্তির শরীরে বাসা বাঁধতে পারে এই ব্যাকটেরিয়াটা। ওকে, প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন অফ নিউমোনিয়া, যদিও এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য আমার মনে হচ্ছে না যে এটা তোমাদের জন্য আসবে। প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন অর্থাৎ রোগীর অবস্থা, দৈহিক অবস্থা মেডিকেলি ডেসক্রাইব করতে হবে, এটা হচ্ছে প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন। আসো আমরা দেখি, যদিও এটা আসার সম্ভাবনা নাই বললেই আমার কাছে মনে হচ্ছে, তারপর তোমরা একটু জেনে রাখতে পারো। বলছে যে দেখো, হ্যাভিং অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ডিজিজ প্রসেস হেল্পস দ্য পেশেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিটমেন্ট, যদি আগে থেকে রোগীর আইডিয়া থাকে, ধারণা থাকে যে রোগ হলে কি করতে হবে, তাহলে এই নিউমোনিয়া হলে কি করতে হবে, তাহলে হেল্পস দ্য পেশেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ট্রিটমেন্ট রিজিম, তাহলে রোগী খুব সহজে বুঝবে যে আমার চিকিৎসাটা কীভাবে করতে হবে, অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্ট, এবং তার গুরুত্ব সে বুঝতে পারবে এই চিকিৎসা। এটা কি করবে, ইনক্রিজিং পেশেন্টস কমপ্লায়েন্স, এটা রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠাটা আরও কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ত্বরান্বিত হবে। এবার আসো দেখো, এখানে 1 2 3 4 5 6 7টা পয়েন্ট দেওয়া আছে, তোমার তীর চিহ্ন দিয়ে আমি এখানে কালারিং করে দিয়েছি।
এখানে দেখো বলছে লাল কালারে দেখো, নিউমোনিয়া অ্যারাইজেস ফ্রম নর্মাল ফ্লোরা প্রেজেন্ট ইন পেশেন্টস হুজ রেসিস্টেন্স হ্যাজ বিন অল্টার্ড অর ফ্রম অ্যাসপাইরেশন অফ ফ্লোরা প্রেজেন্ট ইন দ্য অরোফেনিংস। আসলে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো নর্মাল ফ্লোরা আছে। এই ফ্লোরাগুলো এক ধরনের তোমার ব্যাকটেরিয়া, এরা কিন্তু মানে আমাদের শরীরে কোনো ধরনের ক্ষতি করে না। এই নর্মাল ফ্লোরাগুলো এরা কোনো রোগ তৈরি করে না। কিন্তু এই নর্মাল ফ্লোরাগুলো কি হয়, ইন পেশেন্টস হুজ রেসিস্টেন্স হ্যাজ বিন অল্টার্ড, তার রেসিস্টেন্সটা কি হয়েছে, রেসিস্টেন্স হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরের কোনো কিছু সহ্য করার ক্ষমতাই হচ্ছে রেসিস্টেন্স, হ্যাজ বিন অল্টার্ড, এটা চেঞ্জ হয়ে গেছে রেসিস্ট্যান্টটা, অর ফ্রম অ্যাসপাইরেশন অফ ফ্লোরা প্রেজেন্ট ইন দ্য অরোফেরিংস। এবং অরোফেরিংস, নেজোফেরিংস বলছে, নেজোফেরিংস, তারপর অরোফেরিংস, যে আমাদের যে নেজাল কর্ড আছে, যে ভোকাল কর্ডগুলো আছে, এখানে কি হয়, মিউকাসটা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে তোমার কন্ডিশনটা, অবস্থাটা। এবার বলছে দেখো, আইন ইনফ্ল্যামেটরি রিয়াকশন মে অকার, এক ধরনের প্রদাহ তৈরি হবে, রিয়াকশন মে অকার ইন দ্য অ্যালভিওলি। অ্যালভিওলি একটু আগে আমরা ছবিতে দেখছি, অ্যালভিওলিতে এক ধরনের প্রদাহ হবে, প্রডিউসিং exudates that interfere with the diffusion of oxygen and carbon dioxide। এক ধরনের মাস সেল, এটা ফ্লুইড, যে এক্সুডেস বলছে না, প্রডিউসিং এক ধরনের ফ্লুইড তৈরি করবে মিউকাস, কি করবে সেটা, দ্যাট ইন্টারফেয়ার, সেটা বাধার তৈরি করবে উইথ দ্য ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, অক্সিজেন গ্রহণ করে যে ডিফিউশনটা, এই যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, এখানে একটা বাধার সৃষ্টি করবে লাংসের মধ্যে। ওকে, 3 নম্বর বলছে দেখো, হোয়াইট ব্লাড সেল অলসো মাইগ্রেট ইনটু দ্য অ্যালভিওলি অ্যান্ড ফিল দ্য নর্মালি এয়ার ফিল্ড স্পেস। যে সাদা রক্ত, যে কণিকাগুলো আছে সাদা রক্ত, সেগুলো কি করবে, সেগুলো মাইগ্রেট করবে, অ্যালভিওলিতে চলে যাবে, অ্যান্ড ফিল দ্য নর্মালি এয়ার ফিল্ড স্পেস, এবং অ্যালভিওলিতে যে বাতাস পূর্ণ করার যে স্পেসটা ছিল, জায়গাটা ছিল, ওই জায়গাটায় হোয়াইট ব্লাড সেল গিয়ে পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে নিউমোনিয়া হলে কি কন্ডিশনটা হয়, প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা বলছে। আসো এর পরেরটা বলছে, ডিউ টু সেক্রেশন অ্যান্ড মিউকোসাল ইডিমা, সেক্রেশন এবং মিউকোসাল ইডিমাতে পরিপূর্ণ হয়ে যাবে পানিতে ওই জায়গাটা। দেয়ার আর এরিয়াস অফ দ্য লাংস দ্যাট আর নট অ্যাডিকুয়েটলি ভেন্টিলেটেড, এখানে লাংসের কিছু কিছু এলাকা আছে যেগুলো কি হবে, দ্যাট আর নট অ্যাডিকুয়েটলি, পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেটেড, ওই যে বাতাসটা পাবে না, অ্যান্ড কজ পার্শিয়াল অক্লুশন অফ দ্য অ্যালভিওলিয়ার ব্রনকি, এবং পার্শিয়াল অক্লুশনটা হয়ে যাবে, মানে ব্লকেজ তৈরি হবে, আংশিকভাবে অ্যালভিওলি এবং ব্রনকাইতে ব্লকেজ তৈরি হবে, কারণ এখানে তো মিউকাস গিয়ে ভরে গেছে, সেখানে এডিমা হয়ে গেছে, পানি এখানে ভরে গেছে, এখানে সাদা রক্ত কণিকা কি করেছে, লাংসের মধ্যে ওই জায়গায় ফিল আপ করে দিয়েছে। এই কারণে তোমার একটা ব্লকেজের তৈরি হবে তোমার অ্যালভিওলি এবং ব্রনকাইতে, যেগুলো কি করে, আমাদের অক্সিজেনকে ধরে রাখতে, কার্বন ডাইঅক্সাইডকে ছাড়তে সাহায্য করে। হাইপোভেন্টিলেশন মে ফলো, কজিং ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। স্লো রেট ব্রিদিং, হাইপোভেন্টিলেশন কথাটা বলছে স্লো রেট ব্রিদিং, মানে ব্রিদিংটা স্লো হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস স্লো হয়ে যাবে, কারণে কি, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, কারণ তোমার ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচটা হচ্ছে যে আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের, অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইডের পরিত্যাগ করার যে একটা তারতম্য আছে, যে এখানে একটা সিস্টেমেটিক যে ওয়ে আছে, হ্যাঁ, এটা এখানে যে তখন এইটার মধ্যে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হবে, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্রহণের মধ্যে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হবে, এটাই হচ্ছে গিয়ে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। 5 নম্বর হচ্ছে দেখো, ভেনাস ব্লাড এন্টারিং দ্য পালমিনারি সার্কুলেশন পাসেস থ্রু দ্য আন্ডার ভেন্টিলেটেড এরিয়াস। ভেনাস ব্লাড, যে ভেইনের যে রক্তগুলো আছে কোথায় ঢুকবে, এন্টারিং দ্য পালমিনারি সার্কুলেশন, যে পালমিনারি যে সার্কুলেশনটা হয়, পালমিনারি থেকে যে ব্লাডগুলো হার্টে যায়, হার্ট থেকে ক্যাপিলারি হয়ে সমস্ত শরীরে যায়, সেটা কি হবে, পাসেস থ্রু দ্য আন্ডার ভেন্টিলেটেড এরিয়া, যেগুলো আন্ডার ভেন্টিলেটেড এরিয়া আছে, অ্যান্ড ট্রাভেল টু দ্য লেফট সাইড অফ দ্য হার্ট, এবং আমাদের হার্টের বাম সাইড দিয়ে সেটা ট্রাভেল করবে ডিঅক্সিজেনারেটেড, সে কোনটা, কোন রক্তটা, যে রক্তটার মধ্যে অক্সিজেন নাই, কারণ সে তো অক্সিজেন পায় নাই, সে লাংসের মধ্যে ঢুকেছে, যে রক্তটা, সে রক্তটা কিন্তু লাংসের যে অংশটা ক্ষতি হয়েছে, যেটা নিউমোনিয়া বাসা বেঁধেছে, যে জায়গাটা, যে ব্যাকটেরিয়াটা, সেই অংশটা তো মিউকাসে পরিপূর্ণ, এটা কি হয়েছে, এখানে এয়ার ফিল্ডটা তোমার এডিমা হয়ে গেছে ওই জায়গাটা, তাই জন্য ব্রনকাই এবং অ্যালভিওলিতের মধ্যে একটা ব্লকেজ তৈরি হয়েছে, ঠিক মতো কিন্তু অক্সিজেন ওখানে সরবরাহ নাই, তখন ওই যে ভেইনের উপর দিয়ে যে রক্তটা যাচ্ছে লাংসের মাধ্যমে
লাংসের মধ্যে দিয়ে হার্টের মধ্যে যে রক্তটা যাচ্ছে, লাংসের মধ্যে রক্ত গেলে সে রক্তটা অক্সিজেন গ্রহণ করে, তখন সে লাংসের মধ্যে যে রক্তটা সে কিন্তু অক্সিজেন ঠিক মতো গ্রহণ করতে পারছে না। হার্টের মধ্যে সে কি করছে, সে যে নর্মাল অবস্থায় যে পরিমাণ অক্সিজেন রক্ত নিয়ে যায় হার্টের মধ্যে, সেটা কিন্তু নিয়ে যেতে পারছে না। দ্য মিক্সিং অফ অক্সিজেনেটেড অ্যান্ড পোরলি অক্সিজেনেটেড ব্লাড ক্যান রেজাল্ট টু আর্টেরিয়াল হাইপোক্সিয়া। কারণ লাংস তো পুরো লাংসটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, নিউমোনিয়া কিন্তু লাংসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে, এবং ঠিক ওই অংশের উপর দিয়ে যখন যে রক্তটা গেছে ওখান দিয়ে, তখনই সেই রক্তটা কিন্তু অক্সিজেন পায়নি। কিন্তু অন্যান্য অংশের দিয়ে কিন্তু তোমার লেফট রাইট দুটো লাংস আছে, তো একটা লাংস ক্ষতিগ্রস্ত হলে আরেকটা লাংস থেকে সে ঠিকই অক্সিজেনটা নিয়েছে, কিন্তু দুটো লাংস থেকে যে পরিমাণ নর্মালি নেওয়ার কথা সে পরিমাণ তো সে পায় নাই। এই জন্য বলছে, দেখো, দ্য মিক্সিং অফ অক্সিজেনেটেড অ্যান্ড পোরলি অক্সিজেনেটেড ব্লাড, একটা ব্লাড হার্টে গেছে অক্সিজেন নিয়ে, আর কিছু ব্লাড গিয়েছে অক্সিজেন ছাড়া, ক্যান রেজাল্ট টু আর্টারিয়াল হাইপোক্সেমিয়া। এখানে আর্টারিতে কি হয়ে যায়, তোমার হাইপোক্সেমিয়া হয়ে যায়। তোমার রক্তের মধ্যে তোমার অক্সিজেনের অভাবটা দেখা যায় আর্টারিতে, ঠিক আছে, এই হাইপোক্সেমিয়া হয়ে যায়। ওকে, তাহলে আমরা নিউমোনিয়ার যে প্রশ্নগুলো আমরা দেখলাম, এখানে নিউমোনিয়া এর আগেও ক্লাস নেওয়া হয়েছে, আমি আবার বলছি যে ক্লাসটা এর আগেও নেওয়া হয়েছে। নিউমোনিয়ায় এখানে ততটুকুই আলোচনা করা হয়েছে যতটুকু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাহলে পরবর্তী ক্লাসে আবার আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা পরবর্তী ক্লাসে আমি বলে দেব, যে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের মেসেঞ্জার গ্রুপে নোটগুলো দিয়ে দেওয়া হবে। তো আশা করি সবাই ভালো থেকো, তাহলে খোদা হাফেজ।